হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি মেথড। আমি মোহাম্মদ ফারজানা জাতা তোমাদের সামনে আজকে উদ্ভিদ বিজ্ঞানের কোষ বিভাজন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করতে আসছি। এখানে দেখা যাচ্ছে অ্যামাইটোসিস এবং মাইটোসিস দুটি কোষ বিভাজন প্রক্রিয়ার চিত্র দেখা যাচ্ছে। আমরা আজকে কোষ বিভাজনের এই দুটি প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। তোমাদের সহজে বোঝানোর জন্য আমি চিত্রগুলো এঁকে রেখেছি আগে থেকে। সো চলো আমরা দেখি কীভাবে অ্যামাইটোসিস এবং মাইটোসিস প্রক্রিয়াটি সম্পন্ন হয়। অ্যামাইটোসিস প্রক্রিয়া হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া, অর্থাৎ সরাসরি যেটা সম্পন্ন হয়, মানে এখানে কোনো জটিলতা থাকবে না, সরাসরি এই কোষ বিভাজন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এই কোষ বিভাজন প্রক্রিয়াটি সাধারণত নিম্ন শ্রেণী, শুধুমাত্র নিম্ন শ্রেণীর উদ্ভিদেই এই কোষ বিভাজনটি সম্পন্ন হয়। এই কোষ বিভাজনটি একদম সহজ একটি প্রক্রিয়া, আমি তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে, ধরো এটা হচ্ছে কোষের সাইটোপ্লাজম, এটি হচ্ছে নিউক্লিয়াস। এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস যখন বিভাজিত হবে তখনই আমার কোষ বিভাজনটি সম্পন্ন হবে। সো একটু দেখো, ফার্স্টে এই নিউক্লিয়াসটি বিভাজন হওয়া শুরু করবে এবং এটি প্রথমে নিউক্লিয়াসটি বিভাজিত হবে এবং এখানে সাইটোপ্লাজমে ছোট খাঁজ তৈরি হবে। খাঁজ তৈরি হওয়ার পর আস্তে আস্তে এই খাঁজ গভীরতম হতে থাকবে, আমরা দেখতে পাইতেছি। গভীর হওয়ার পর কিছু সময় পর আস্তে আস্তে পুরা দুভাগে বিভক্ত হয়ে যাবে। এই সরাসরি প্রক্রিয়ায় আমাদের অ্যামাইটোসিসটি সম্পন্ন হয় এবং এজন্যই এই প্রক্রিয়াটিকে প্রত্যক্ষ কোষ বিভাজন, অর্থাৎ সরাসরি কোষটি বিভাজিত হয় বলে একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। ওকে, আমরা এবার কোষ বিভাজনের যেই সেকেন্ড বিভাজন প্রক্রিয়াটি রয়েছে সেই বিভাজন প্রক্রিয়ার দিকে আগাই, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি আমাদের দেহের বৃদ্ধির জন্য এবং জননাঙ্গেরও বৃদ্ধির জন্য মাইটোসিস কোষ বিভাজনটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। সো এই প্রক্রিয়াটিকে আমরা কোষ চক্রের মাধ্যমে দেখাতে পারি। কোষ চক্রটা কি আসলে? চক্র মানে সার্কেল, কোষ মানে তো আমরা জানি। সো কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন, এই তিনটি, সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন, এই তিনটি প্রক্রিয়া যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় সেটি হচ্ছে কোষ চক্র। আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আমরা মাইটোসিস লিখেছি। এই পর্যায়ে যে সময়টুকুতে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হয় এবং বাকি যেই সময়টুকুতে আছে সেই সময়টুকুকে বলা হয় ইন্টারফেজ। ইন্টারফেজ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন শুরু হওয়ার আগে কোষকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। অর্থাৎ দেখো, আমরা একটা বাস্তব উদাহরণের সাথে একটু চিন্তা করি। মনে করো তুমি কোনো কাজ করবে, সেই কাজ করার আগে বিভিন্ন পরিকল্পনা করবে, সেই কাজ কিভাবে সম্পন্ন হতে পারে এবং ওই কাজের ফলাফল কি হতে পারে, এরকম বিভিন্ন পরিকল্পনা। সো আমরা ওই পরিকল্পনায় বেশি সময় ব্যয় করি এই কারণে যেন আমাদের যে কাজটি, মূল কাজটি, সেটা আমরা সহজেই কম সময়ে সম্পন্ন করতে পারি। সো একইভাবে আমাদের যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়ায় ইন্টারফেজ দশাটি, অর্থাৎ প্রস্তুতিমূলক সময়টি খুবই বেশি, সেটা হচ্ছে 90 থেকে 95% টাইম। অর্থাৎ পুরো সময়ের 90 থেকে 95% সময় আমাদের ইন্টারফেজ দশায় ব্যয়িত হয় এবং শুধুমাত্র 5 থেকে 10% সময় ব্যয়িত হয় হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। তো আগে আমরা কোষ চক্রের ইন্টারফেজ দশাটা নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা মাইটোসিস প্রক্রিয়াটি একটু দেখার চেষ্টা করব। চলো দেখি ইন্টারফেজ দশাটি কিভাবে সম্পন্ন হয়। ইন্টারফেজ দশাটি অনেক বৃহৎ বলে একে G1 ফেজ, S ফেজ এবং G2 ফেজ, এই তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। G1 গ্যাপ 1, অর্থাৎ মাইটোসিস, এবং S হচ্ছে সিনথেসিস, অর্থাৎ সংশ্লেষণ। আরও ভেঙে বললে এটাকে আমরা সিনথেসিস বলার কারণ হচ্ছে মেইনলি, আচ্ছা এখানে আমরা আগে না যাই, আগে আমি G1 ফেজটা বুঝাই, তাহলে তোমাদের সুবিধা হবে। G1 হচ্ছে গ্যাপ 1, অর্থাৎ এস ফেজ এবং মাইটোসিস ফেজের মাঝে প্রথম যেই গ্যাপটা রয়েছে সেই গ্যাপের জন্য একে গ্যাপ 1 বলা হয়। সো এই গ্যাপ 1, এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে 30 থেকে 40% টাইম খরচ হয়। অর্থাৎ এখানে 90 থেকে 95% যে টাইমটি রয়েছে
তার থেকে 30-40% টাইম G1-এ ব্যয়িত হয়। এবং এস ফেজ হচ্ছে সিনথেসিস, সংশ্লেষণ। সংশ্লেষণের আরেকটু সহজ বাংলা বলতে আমরা প্রস্তুতি বলতে পারি। কোনো কিছু প্রস্তুতি, অর্থাৎ এখানে কি প্রস্তুতি হতে পারে আমাদের কোষ বিভাজনের আগে? অবশ্যই সেটা হচ্ছে ডিএনএ আরএনএ। সো সেটা নিয়ে আমি পরে বলতেছি, আগে আমরা জানি সিনথেসিস। সো এই সিনথেসিস ধাপটিতে আমার সময় খরচ হয় হচ্ছে 30-50%। এই দুটি ধাপ শেষ হওয়ার পর আমার লাস্ট ধাপ অর্থাৎ গ্যাপ 2 G2, এই ধাপটিতে আমরা দেখব যে এই সিনথেসিস আর মাইটোসিসের মধ্যবর্তী ধাপ, যেটাতে মাইটোসিস কোষ বিভাজনে কোষটি যাওয়ার আগে কিছু প্রস্তুতিমূলক কাজ করে। সো এভাবেই কোষ চক্রটি সম্পন্ন হয়। এবার আমি মনে রাখার মতো কয়েকটি কাজ তোমাদেরকে বলে যাব যে G1 ফেজে কি হয়, মূলত এস ফেজে কি হয় এবং G2 ফেজে কি হয়। ওকে, মাইটোসিস কোষ বিভাজন শুরু হওয়ার আগে, যেহেতু আমার এই জায়গাটায় যেতে হবে শুরু হওয়ার আগে, সো এখান থেকে যদি স্টার্ট হয়, সো আমার কিছু কাজ করে যেতে হবে। এই কোষ চক্রটি আসলে নিয়ন্ত্রিত হয় সাইক্লিন যৌগ নামে এক প্রকার যৌগ দ্বারা। এই যৌগটি আসলে এই কোষ বিভাজনকে উদ্দীপিত করে। সো এই উদ্দীপনের ফলে এই G1 ফেজে কি হবে, কোষটি কি এস ফেজ অর্থাৎ সিনথেসিস অর্থাৎ ডিএনএ বা আরএনএ মানে ট্রান্সলেশনের জন্য কি প্রস্তুত, ডিএনএ রেপ্লিকেশনের জন্য কি প্রস্তুত? সো সেই যদি প্রস্তুত থাকে তাহলে এই G1 ফেজ কি করবে, কোষটিকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং তারপর সেই ধাপ থেকে ডিএনএ রেপ্লিকেশনটি হবে, অর্থাৎ ডিএনএর প্রতিলিপন। কজ আমরা তো শুধু মাইটোসিসে কোষ বিভাজন করব, বাট ডিএনএর প্রতিলিপন কিন্তু আমাকে আলাদাভাবে করতে হবে। সো সিনথেসিস ধাপে সেটি হবে এবং তারপর G2 ধাপ আমাদেরকে এখানে মাইটোসিস কোষ বিভাজনের জন্য কোষটিকে প্রস্তুত, যদি প্রস্তুত হয় তাহলে G2 ধাপ আমাদেরকে মাইটোসিস কোষ বিভাজনে কোষটিকে নিয়ে যেতে সাহায্য করবে। G2 ধাপে মূলত মাইক্রোটিউবুলস যেই অঙ্গাণুটি আছে, ওই অঙ্গাণুটি তৈরি হওয়ার যে পদার্থগুলো সেগুলো তৈরি হয় হচ্ছে G2 ধাপে। সো এটাই মূলত আমাদের মনে রাখার মতো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই G2 ধাপে যেই ধাপটা, সেটাতে 10-20% টাইম ব্যয়িত হয়। সো আমাদের সবচেয়ে বেশি সময়টা কিন্তু আমাদের সিনথেসিসই ব্যয়িত হচ্ছে, অর্থাৎ যেখানে আমাদের ডিএনএ রেপ্লিকেশনটি হবে। সো এবার আমরা এই যে এখানে মাইটোসিস কোষ বিভাজন রয়েছে সেই বিভাজনটি দেখি, তাহলে আমরা এই পুরো ব্যাপারটি সহজে বুঝতে পারবো। মাইটোসিস কোষ বিভাজনকে আমরা দুইটি মেইন ধাপে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ক্যারিওকাইনোসিস এবং সাইটোকাইনোসিস। আসলে এই ধাপগুলো কিন্তু কোনো সময়ের প্রেক্ষিতে না, এটি হচ্ছে কোন জায়গায় কি বিভাজিত হচ্ছে, সেই ধাপে সেই মানে ভিত্তিতে। ক্যারিও বলতে হচ্ছে নিউক্লিয়াসকে বোঝায়, আর সাইটো বলতে হচ্ছে সাইটোপ্লাজমকে বোঝায়। সো ক্যারিওকাইনোসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনোসিস হচ্ছে আমার সাইটোপ্লাজমের বিভাজন। সো ফার্স্টে আমাদের ক্যারিওকাইনেসিসটি সম্পন্ন হবে এবং সেকেন্ডলি লাস্টলি আমাদের সাইটোকাইনেসিস সম্পন্ন হবে। সো আসলে আমরা একটু লাল কালিতে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যে এই 5টি ধাপ হচ্ছে আমার ক্যারিওকাইনেসিস আর এই একটি ধাপ হচ্ছে আমার সাইটোকাইনেসিস। চলো আমরা ক্যারিওকাইনেসিসটি বোঝার চেষ্টা করি। বুঝার সুবিধার্থে বিজ্ঞানীরা এই ক্যারিওকাইনেসিসকে 5টি ভাগে বিভক্ত করেন, সেটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই 5টি ধাপই মূলত ক্যারিওকাইনেসিসের বিবৃতি করবে। সো প্রোফেজকে আমরা দেখি। প্রোফেজ ধাপ হচ্ছে ফার্স্ট ধাপ এই ক্যারিওকাইনেসিসের। এই ধাপে আমার দেখা যাচ্ছে যে পেঁচানো অবস্থায় রয়েছে ক্রোমোজোমগুলো, এটা হচ্ছে নিউক্লিয়াস। সো পেঁচানো অবস্থায় যেহেতু রয়েছে, সো এই ধাপটিতে নিউক্লিয়াস অনেক বড় আকার ধারণ করে। কেন? কারণ হচ্ছে নিউক্লিয়াস থেকে পানি বিয়োজিত হয়। বিয়োজিত আমি কি বলবো, এটা সহজ বাংলা হচ্ছে পানি বের হয়ে যায়। যেহেতু পানি বের হয়ে যায় সেহেতু এই
ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে যায়। অর্থাৎ দেখো, যদি আমরা একটা কিসমিসের কথা চিন্তা করি, আমরা সবাই কিসমিস খেয়েছি, কিসমিস যদি শুকিয়ে যায় তাহলে একদম শুকনা চিকন এরকম হয়ে যায়। সো যেমন ক্রোমোজোমটিরও একই অবস্থা, ক্রোমোজোম যখন পানিটা বের করে দেয় তখন ক্রোমোজোম একেবারে চিকন চিকন শুকনা এরকম একটা অবস্থায় চলে যায়। এখন আমাদের সবারই একটা মনে মনে কোশ্চেন থাকে যে যেহেতু চিকন হয়ে যাচ্ছে তাহলে এটা আরও দেখতে স্পষ্ট কিভাবে হয়। আমরা বইতে সবাই পড়ি যে প্রোফেজ ধাপে আমার ক্রোমোজোমগুলো দেখতে মানে সুবিধা হয়। এটার কারণ হচ্ছে, ধরো একটা টিস্যু পেপার, এই টিস্যু পেপারটি যদি আমি পানি দিয়ে ছিটাই, এখানে পানি ছিটা দিই, তাহলে এই টিস্যু পেপারটি ভিজে একদম মানে চিকন হয়ে একদম ছোট হয়ে যাবে। বাট এটাকে যদি আমি শুকাই তাহলে দেখব যে এরকম এরকম র্যাক 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 হয়ে একটা আকৃতি ধারণ করছে, যেটা দেখতে এটা থেকে সহজ, মানে অর্থাৎ একটা আস্ত টিস্যু থেকে একটা বাঁকানো টিস্যু পেপার দেখতে সুবিধাজনক। সেই একই কাজটি হয় প্রোফেজ ধাপে। আমাদের এই ধাপটিতেই আমার ক্রোমোজোমগুলো দেখতে পাওয়া যায়। এবং আরও একটি জিনিস আছে, সেটা হচ্ছে এখানে ক্রোমোজোমের রং ধারণ ক্ষমতাও রয়েছে, এই কারণে প্রোফেজ ধাপে আমরা ক্রোমোজোমগুলো দেখতে পাই। এবার আমরা যাব প্রো মেটাফেজ ধাপে। প্রো মেটাফেজ ধাপ হচ্ছে মেটাফেজ এবং প্রোফেজের মাঝখানের ধাপ, যেখানে মূলত ক্রোমোজোমগুলোতে একটি যন্ত্রের আবির্ভাব ঘটে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা, সেটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল হচ্ছে স্পিন্ডল তন্তু দ্বারা যেই যন্ত্রটি তৈরি হয়, মনে করো একটা তন্তু এরকম, এই তন্তুগুলো মিলিতভাবে একটা যন্ত্রের সৃষ্টি করে, তাই এটা স্পিন্ডল যন্ত্র। ক্রোমোজোমগুলো এই ধাপে স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হয়, এবং যেই ক্রোমোজোমগুলো যেই তন্তুর সাথে যুক্ত হয়, অর্থাৎ হয়তো এইটার সাথে না যুক্ত হয়ে এটার সাথে যুক্ত হলো, তাহলে আমরা এই তন্তুটাকে বলবো ট্র্যাকশন ফাইবার। অর্থাৎ জাস্ট যেইটার সাথে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ আমাদের জন্য, যে যেই তন্তুটার সাথে ক্রোমোজোম যুক্ত হবে সেটাকে ট্র্যাকশন ফাইবার বলবো। এবং এই ধাপটাতে আরও দুটি গুরুত্বপূর্ণ কাজ হয়, সেটি হচ্ছে নিউক্লিওলাস এবং আমার নিউক্লিয়ার মেমব্রেন দুটা বিলুপ্ত হতে শুরু করে। এবং আরও একটি ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে আসলে এটা মনে রাখার এটা কোনো প্রক্রিয়া না, সেটা হচ্ছে এই ধাপে ক্রোমোজোমগুলো আন্দোলিত অবস্থায় থাকে, অর্থাৎ ছোটাছুটি করতে থাকে। সো এই ক্রোমোজোমগুলোকে তখন এই ক্রোমোজোমের এই ছোটাছুটিটাকে ক্রোমোজোমীয় নৃত্য বলা হয়। অর্থাৎ এখানে একটা নাচের সাথে এই ক্রোমোজোমগুলোকে তুলনা করা হয়েছে। এরপর আমরা প্রোমেটাফেজ থেকে মেটাফেজ ধাপে যাই। মেটাফেজ ধাপে বেশি কিছু ঘটে না, তবে সেটা হচ্ছে ক্রোমোজোমগুলো বিষুবীয় রেখা আসলে কোনটি? আমরা জানি পৃথিবীর দুইটা দিক রয়েছে, যেটা হচ্ছে মাঝের দিক, সেটা হচ্ছে মেরু অঞ্চল, এবং উপরের দিক মাঝের দিকটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এবং আমার যেই উপরের দুটি দিক রয়েছে উপরে এবং নিচে, সেটি হচ্ছে মেরু অঞ্চল। সো একইভাবে আমরা যদি এখানে দেখি, সো এইখানে যেই দিক এই জায়গাটি রয়েছে এটাকে বলবো আমরা বিষুব রেখা, এই রেখাটিকে, এবং এখানে এই দুটো হচ্ছে মেরু। সো দুটো মেরু এবং মাঝে বিষুব। সো মেটাফেজ ধাপে এই ক্রোমোজোমগুলো বিষুব রেখায় এসে জড়ো হয়। সো বিষুব রেখায় এসে জড়ো হওয়ার পর আমরা এনাফেজ ধাপে চলে যাই। বিষুব রেখায় জড়ো হওয়ার পর কি হয়, এনাফেজ ধাপে ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে যায়। এই বিভাজনই মূল আমার এই মাইটোসিস কোষ বিভাজনটি সংজ্ঞায়িত করে। এখানে দেখো, এই কোষ বিভাজন প্রক্রিয়াটিতে আমার ক্রোমোজোমগুলো দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। দুটি ভাগে বিভক্ত হয়ে আমার এই জায়গায় একটি কোষ তৈরি করার জন্য এবং এই জায়গায় একটি কোষ তৈরি করার জন্য প্রয়োজনীয় যে ক্রোমোজোম রয়েছে সেই ক্রোমোজোমগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এই দুই ভাগে বিভক্ত হয়ে এদের এখানে একটা চলন দেখতে পারবো, সেটা হচ্ছে আমার মেরুমুখী চলন। এবং এই চলনটির একটু বুঝার আছে, যে আমি মনে করো আলাদা করে তোমাদের দেখাই। এটা যদি মেরু হয়, এখানে আমরা দেখি যে উপরে হচ্ছে, আমরা উপরের দিকটা যদি দেখতে চাই, যে ধরো এটা একটা স্পিন্ডল তন্তু, এর উপরে
এটা হচ্ছে একটা স্পিন্ডল তন্তু, এর উপরে হচ্ছে মেরু রয়েছে, এটা হচ্ছে মেরু রেখা। এখন স্পিন্ডল তন্তুটির সেন্ট্রোমিয়ার মেরুদগামী, অর্থাৎ মেরুর দিকে যাচ্ছে, কিন্তু বাহুগুলো কিন্তু যেতে যাচ্ছে না, বাহুগুলো কিন্তু তাদের বাহুটিকে ছেড়ে দিয়েছে। সো এখানে আমরা বলবো যে এনাফেজ ধাপে সেন্ট্রোমিয়ারের অর্থাৎ অপত্য ক্রোমোজোমের যে চলন সেটি সেন্ট্রোমিয়ারের ক্ষেত্রে সেটি মেরুগামী এবং বাহুগুলোর ক্ষেত্রে সেটা হচ্ছে মেরু বিমুখী অর্থাৎ অনুগামী। সো বাহুগুলো কিন্তু সেন্ট্রোমিয়ারের মানে আমার মেরুর দিকে যাচ্ছে না, কিন্তু আমার সেন্ট্রোমিয়ারটি কিন্তু মেরুর দিকে যাচ্ছে, অর্থাৎ বাহুগুলো নিচে। সেই একইভাবে এই দিকেরও মেরুটা দেখো, সেন্ট্রোমিয়ারগুলো সব এদিকে যাচ্ছে আকর্ষণের ফলে, কিন্তু বাহুগুলো কিন্তু বিপরীত দিকে। সো এইভাবেই আমরা এনাফেজ ধাপটি বর্ণনা করতে পারি। তবে আরেকটা জিনিস, এনাফেজ ধাপের যেই মানে আমার অপত্য ক্রোমোজোমগুলো সেগুলো বিভিন্ন আকার ধারণ করে। এটা এমন হতে পারে যে VLJI চারটা ইংলিশ ওয়ার্ডের মতো হতে পারে। ভি ওয়ার্ড যদি মতো হয় তাহলে সেটা হবে মেটাসেন্ট্রিক, এল এর মতো হলে সাবমেটাসেন্ট্রিক, জে এর মতো হলে অ্যাক্রোসেন্ট্রিক এবং আই এর মতো হলে টেলোসেন্ট্রিক। এই চার ধরনের আকার ধারণ করতে পারে অ্যানাফেজ ধাপে। টেলোফেজ ধাপ ঠিক প্রোফেজ ধাপের বিপরীত। এই ধাপে আমাদের নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেম্ব্রেন পুনরাবৃত মানে আবির্ভাব হবে। আর এখানে যেহেতু জল বিয়োজিত হয়েছে, সো এর বিপরীত হচ্ছে জল যোজন, অর্থাৎ সে জলগুলোকে শুষে নিবে, অর্থাৎ পানি শুষে নিয়ে আবার সেই পেঁচানো আকৃতিতে ফিরে যাবে। এভাবেই টেলোফেজ ধাপটি সম্পন্ন হবে এবং দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি করবে। অপত্য নিউক্লিয়াস তৈরি করার পরে কিন্তু আমার ক্যারিওকাইনেসিস শেষ, অর্থাৎ যেই প্রক্রিয়ায় আমাদের নিউক্লিয়াসটি বিভাজিত হবে। তারপর হচ্ছে আমার সাইটোকাইনেসিস, যেটা হচ্ছে এই মাইটোসিস প্রক্রিয়ার সর্বশেষ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সাইটোপ্লাজমটি বিভাজিত হবে এবং দুটি পূর্ণাঙ্গ অপত্য কোষের সৃষ্টি করবে। সাইটোপ্লাজম বিভাজনের জন্য মাঝে একটি কোষ প্রাচীর তৈরি হবে এবং দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। খুবই সহজ একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া শেষে সাইটোকাইনেসিস শেষ হবে এবং মাইটোসিস কোষ বিভাজন শেষ হবে। তবে এখানে আরেকটা জিনিস আমি একটু বলবো, যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই নিউক্লিয়াসের বিভাজন বারবার হতে থাকে, তখন এইটাকে অনিয়ন্ত্রিত একটা কোষের সাথে তুলনা করা যায় যে সাইটোপ্লাজমের বিভাজন একটাই অথচ সেখানে নিউক্লিয়াস অনেক বেশি রয়েছে। সো এইটাও একটা মানে স্পেশাল আমার একটা অবস্থা, যেটা হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত কোষ। সো আজকে আশা করি তোমরা মাইটোসিস এবং মাইটোসিস প্রক্রিয়াটি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে এবং আমাদের ভুলভ্রান্তিগুলো তোমরা অবশ্যই ধরিয়ে দিবে, কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে ইজি মেথড, তোমরা অবশ্যই লাইক করবে। আশা করি আমাদের সাথেই থাকবে। সো সবাইকে ধন্যবাদ।